পরিবেশ রসায়ন অধ্যায় পর্যায়ে আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে। আদর্শ গ্যাসের সূত্র মূলত তিনটি মূল সূত্র থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এগুলো হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় পরে যে সূত্রটি পাওয়া যায় সেটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ সূত্র। এই আদর্শ গ্যাসের সূত্রটি হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। এই সমীকরণটিকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। এক্ষেত্রে পিভি এনআরটির মধ্যে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা, কিন্তু আর হচ্ছে এদের মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের ডিটেলস আমাদের ভালোভাবে জানতে হবে এবং এই মোলার গ্যাস ধ্রুবকের ডিটেলস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই মোলার গ্যাস ধ্রুবকের ডিটেলস এ পর্যায়ে আমরা আলোচনা করব। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি এর ধ্রুবক হচ্ছে আর। এই মোলার গ্যাস ধ্রুবক আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ একই তাপমাত্রা ও চাপে এক মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান হওয়ার সব গ্যাসের বেলায় ওই গ্যাস ধ্রুবকের মান একই হয়ে থাকে। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্যের এই সমীকরণ থেকে আমরা পাই মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ, কাজ বা শক্তি পার মোল পার কেলভিন। এর মূল তাৎপর্য হচ্ছে চাপ স্থির রেখে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয় তা গ্যাস ধ্রুবক আর এর সমান হয়। এটাই হলো আর এর ভৌত তাৎপর্য। এই মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোলার গ্যাস ধ্রুবকের আর এর মানগুলো আমরা জানবো পরবর্তী স্লাইডে। এখানে বিভিন্ন এককে আর এর মান বা মোলার গ্যাস ধ্রুবক আর এর মানগুলো আমরা আলোচনা করব। আমরা শুরুতে জানবো লিটার অ্যাটমসফিয়ার চাপ এককে আর এর মান কত। লিটার অ্যাটমসফিয়ার চাপ এককে আর এর মান হয় 0.082 লিটার এটিএম বা অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এসআই এককে বা আন্তর্জাতিক পদ্ধতির এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হয় 8.32 জুল পার মোল পার কেলভিন। অপরদিকে ক্যালোরি এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হয় 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। এই মানগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের অনেক গুরুত্ব সহকারে মুখস্থ রাখতে হবে এবং এই মানগুলো আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য কাজে লাগবে। মোলার গ্যাস ধ্রুবক আর এর মানগুলো সম্পর্কে জানলাম, এ পর্যায়ে জানবো বোল্টজম্যান ধ্রুবক সম্পর্কে। বোল্টজম্যান ধ্রুবক মূলত হচ্ছে গ্যাসের প্রতি অণুতে গ্যাস ধ্রুবকের মানকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। বিজ্ঞানী বোল্টজম্যান এটি আবিষ্কার করছেন, এজন্য একে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। অর্থাৎ একটি অণুর মধ্যে কতটি মোলার গ্যাস ধ্রুবকের মান আছে সেটিকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। এই বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? কে ইজিক্যাল টু আর বাই এন এ, মানে হচ্ছে এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এর মানগুলো উপর থেকে আমরা পেয়েছি, এবং এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এক্ষেত্রে আমাদের বোল্টজম্যান ধ্রুবকের মান দুটি আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। বোল্টজম্যান ধ্রুবকের মান দুটি এককে দুই ধরনের আছে। লিটার অ্যাটমসফিয়ারের এককে এক ধরনের এবং জুল বা এসআই এককে এক ধরনের। লিটার অ্যাটমসফিয়ার এককে বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.36 × 10⁻25 লিটার এটিএম পার কেলভিন পার মলিকুল। অপরদিকে জুল বা এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন পার মলিকুল। এই বোল্টজম্যান ধ্রুবকের মানগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণের ব্যবহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে গ্যাসের আণবিক ভর এবং গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়, এবং গ্যাসের আণবিক ভর এবং গ্যাসের ঘনত্ব নির্ণয়ের যে সমীকরণ দুটি, এই সমীকরণ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসের আণবিক ভর নির্ণয়ের সমীকরণটি দাঁড়ায় এম ইজিক্যাল টু ডাব্লিউ আর টি
ডিভাইডেড বাই পিভি। অপরদিকে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণটি দাঁড়ায় ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি। এই সমীকরণগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাথ আমাদের আসে। এই ম্যাথগুলো আমাদের জানার জন্য এই সমীকরণ দুটি আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এই সমীকরণ দুটি থেকে সাধারণত সত্য মিথ্যা ভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ নিচের কোনটি, অথবা কোশ্চেন আসতে পারে গ্যাসের আণবিক ভর নির্ণয়ের সমীকরণ কোনটি। তবে সমীকরণগুলো সাধারণত এম ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি এভাবেও দিতে পারে, অথবা এম ইজ ইকুয়াল টু ডি আর টি বাই এম ভাবে সাধারণত বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেয়। এই জন্য সঠিকটা আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। আমরা আদর্শ গ্যাসের সমীকরণের ডিটেলস জানলাম। এ পর্যায়ে জানবো গ্যাসের আংশিক চাপ ও ডাল্টনের সূত্রের ডিটেলস। কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোন গ্যাসের মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তনের একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের গ্যাস মিশ্রণের আংশিক চাপ বলা হয়। ওই মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রা তার উপাদানের গ্যাসের আংশিক চাপের যোগফল সমূহের সমান। এটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। তিনটি গ্যাস মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে P1, P2, P3 হলে এদের মোট চাপ হয় P1, 2, 3। এই তিনটি চাপের যোগফলের সমান। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমাদের মূলত আলোচনা করতে হবে এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ বা ব্যবহার। এবং এই ডাল্টনের আংশিক চাপের সূত্রের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক, অর্থাৎ আংশিক চাপ কি জিনিস এটির ডিটেলস আমাদের জানতে হবে, যা আমরা জানবো পরবর্তী স্লাইডটিতে। গ্যাস মিশ্রণের গ্যাসের আংশিক চাপ জানার আগে আমাদের মূলত জানতে হবে মোল ভগ্নাংশ সম্পর্কে। আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এদের সম্পর্কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোল ভগ্নাংশ হচ্ছে কোন গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যা ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় মোল ভগ্নাংশ। অর্থাৎ একটি পাত্রে যদি আমরা ধরি তিনটি উপাদান আছে এবং তিনটি উপাদানের বা দুটি উপাদান আছে, এই তিনটি বা দুটি উপাদানের প্রত্যেকের মোট মোল সংখ্যা এবং একটি উপাদানের মোল সংখ্যার অনুপাত, এই দুইটি অনুপাতকে বলা হয় মূলত মোল ভগ্নাংশ। অর্থাৎ মোল ভগ্নাংশ x = উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যদি ধরি একটি পাত্রের মধ্যে দুটি উপাদান আছে, নাইট্রোজেন এবং একটি হচ্ছে হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেন উপাদানের মোল ভগ্নাংশ xN2 হবে নাইট্রোজেন উপাদানের মোল সংখ্যা N1, এবং যদি হাইড্রোজেনের মোল সংখ্যা N2 হয় তাহলে নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ হবে N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2। অপরদিকে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হবে N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এবং আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে উপাদানের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের মোল ভগ্নাংশের যোগফল হতে হবে অবশ্যই 1। এই কথাটি আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। যদি তিনটি উপাদান থাকে তাহলে তিনটি উপাদান মোল ভগ্নাংশের যোগফল হবে 1, দুটি থাকলে দুটির 1, চারটি থাকলে চারটি মোল ভগ্নাংশের উপাদানের অনুপাত বা মোল ভগ্নাংশের যোগফল হবে 1। এই মোল ভগ্নাংশের সাথে আংশিক চাপের সূত্রটি আমাদের প্রতিপাদন করার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে, যেহেতু অ্যাডমিশন টেস্টে এমসিকিউ কোশ্চেন আসবে, এখানে সরাসরি আমরা এই সূত্রটি ভালোভাবে মনে রাখবো। কোন গ্যাসের আংশিক চাপ মূলত হয় ওই গ্যাসের মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। অর্থাৎ আংশিক চাপ হচ্ছে একটি উপাদানের মোল ভগ্নাংশ এবং ওই উপাদানটি যে পাত্রে রয়েছে সেই পাত্রের মোট চাপের গুণফলের সমান। যেমন নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হবে এটি এবং হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ হবে এটি। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার হচ্ছে মূলত দুটি। এগুলো হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় এবং আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়। গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়ের জন্য একটি সমীকরণ আছে যেটি ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা জানি, সেটি হচ্ছে পি টোটাল বা পিএম = P1, P2, P3
এই চাপগুলোর যোগফলের সমান, অর্থাৎ একটি পাত্রে যতগুলো উপাদান আছে সবগুলোর আংশিক চাপের যোগফল সমান হবে মিশ্রণের মোট চাপ। এই মোট চাপ মূলত নির্ণয় করা হয় এটির সাহায্যে, অথবা যদি আয়তন দেওয়া থাকে তাহলে P ইজিক্যাল টু হয় P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, এদের যোগফলের সমষ্টি, এদের গুণফলের যোগফলের সমষ্টি ডিভাইডেড বাই V। এই সূত্রের সাহায্যে কোনো মিশ্রণের মোট চাপ নির্ণয় করা যায়। এই চাপ নির্ণয়ের সূত্রটি আমাদের খুবই ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে। অপরদিকে আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় করা হয় মূলত মোট চাপ থেকে বায়ুমণ্ডলীয় চাপ বিয়োগ করার মাধ্যমে। আমরা জানি আর্দ্র গ্যাসের চাপ হয় বায়ুমণ্ডলীয় চাপ এবং আর্দ্র গ্যাসের চাপ মোট চাপের সমান, অর্থাৎ আর্দ্র গ্যাসের চাপ হবে মোট চাপ থেকে যদি বায়ুমণ্ডলীয় চাপ F বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর্দ্র গ্যাসের চাপ পেয়ে যাব। এই সমীকরণের সাহায্যে সাধারণত আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় করা হয়। আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের ডিটেলস জানলাম, এ পর্যায়ে জানবো আমরা গ্রাহামের সূত্রের ডিটেলস। গ্রাহামের সূত্রটি মূলত গ্যাসের ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণের ক্ষেত্রে প্রযোজ্য। এই গ্রাহামের সূত্রের ডিটেলস জানার আগে শুরুতেই আমাদের জানতে হবে ব্যাপন এবং অনুব্যাপন সম্পর্কে। সাধারণত উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে স্থানান্তরিত বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উচ্চতর ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। অপরদিকে নিঃসরণ বা অনুব্যাপন প্রক্রিয়াটি হচ্ছে বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রের মধ্য দিয়ে যদি কোনো গ্যাস সজোরে একমুখী বের হয়ে যায় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ বা অনুব্যাপন। এই ব্যাপন এবং অনুব্যাপনের আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, যা আমরা পার্থক্য আকারে পড়ব। এই যে এগুলো হচ্ছে ব্যাপন ও নিঃসরণের মধ্যে তুলনা বা পার্থক্য। পার্থক্যের দিকে যদি আমরা দেখি, সংজ্ঞা আমরা আগে জেনে এসেছি। সংজ্ঞার মধ্যে দুটির ক্ষেত্রে সংজ্ঞা আগের স্লাইডে জানছি, আমরা এখন উদাহরণগুলো জানবো। ব্যাপনের উদাহরণগুলো আমরা সহজেই দেখতে পাই। যদি কোনো ফুলের সুগন্ধ বা কোনো দুর্গন্ধ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই উদাহরণটি হচ্ছে মূলত ব্যাপনের উদাহরণ। অপরদিকে নিঃসরণ আর অনুব্যাপন একই কথা। নিঃসরণ বা অনুব্যাপনের উদাহরণ হচ্ছে গাড়ির চাকার টিউবের ছিদ্র পথে যদি সজোরে কোনো বাতাস বের হয়ে যায় তাহলে এটি হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপনের উদাহরণ। ভিত্তি বা কারণ আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। পদার্থের কণা বা অণুসমূহের ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণ হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। অপরদিকে গ্যাসের পাত্রের ভেতরে ও বাইরের চাপের পার্থক্যের কারণ হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন প্রক্রিয়া। প্রক্রিয়ার প্রকৃতি আমাদের মনে রাখতে হবে। ব্যাপন হলো গতিতত্ত্বের মতে সমবায়ু চাপ অনুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া। অপরদিকে নিঃসরণ হচ্ছে অধিক চাপীয় প্রভাবে একটি দ্রুত চলন প্রক্রিয়া। বায়ুর চাপ আমাদের মনে রাখতে হবে। ব্যাপনের বেলায় গ্যাসের পাত্রের ভেতরে বা বাইরে একই বায়ু চাপ থাকে। অপরদিকে নিঃসরণের বেলায় গ্যাসের পাত্রের ভেতরে অধিক চাপ, বাইরে কম চাপ থাকে। তাই বাইরে থেকে যখন চাপ প্রয়োগ করা হয় তখন সজোরে বায়ু ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে যায়। এই পার্থক্যগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। ব্যাপন ও অনুব্যাপন সম্পর্কে আমরা জানলাম। ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণ উভয় ক্ষেত্রেই এই গ্রাহামের সূত্রটি প্রযোজ্য। 1846 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রসায়নবিদ থমাস গ্রাহাম গ্যাসের অনুব্যাপনের উপর পরীক্ষা নিরীক্ষা করে একটি সূত্র উপস্থাপন করেন। সেটি হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভর এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। এটি মূলত হচ্ছে গ্যাসের গ্রাহামের ব্যাপনের সূত্র। অর্থাৎ ব্যাপনের হার R = 1/√m, যেখানে R হচ্ছে ব্যাপনের হার এবং মোলার ভর হচ্ছে m। একই তাপমাত্রায় ও চাপে দুটি গ্যাসের ব্যাপনের হারের তুলনা করলে আমরা একটি সমীকরণ পাই, সেটি হচ্ছে R1/R2 = √m2/m1।
ওয়ান। এটি আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, এদের পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। গ্যাসের আণবিক ভরের ক্ষেত্রে গ্রাহামের ব্যাপনের সূত্রটি হচ্ছে আর সমানুপাতিক 1/√m, কিন্তু গ্যাসের ঘনত্বের ভিত্তিতে গ্রাহামের ব্যাপন সূত্রটি হচ্ছে স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাপনের হার R=1/d। এই সমীকরণটি আরো এইভাবে লেখা যায়, R1/R2=√d2/√d1। এই সমীকরণটি যদি আমরা এক্সটেনশন করি তাহলে আরো এইভাবে লেখা যায় √M2/√M1। সমীকরণটি আরো একটু এক্সটেনশন করলে পাওয়া যায় T1/T2, অর্থাৎ সময়ের সাপেক্ষে ব্যাপনের হার। এখানে টি হচ্ছে সময়, অপরদিকে ডি হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে আণবিক ভর। এই সমীকরণটির সাহায্যে বিভিন্ন ধরনের অঙ্ক সাধারণত আমাদের এডমিশন টেস্টে আসে। এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক সলভ করার জন্য আমাদের এই সমীকরণটি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখান থেকে সাধারণত কোশ্চেন আসতে পারে, দুটি গ্যাসের ব্যাপনের হার দেওয়া আছে যথাক্রমে 3 ও 2 এবং একটি গ্যাসের আণবিক ভর দেওয়া আছে 16, হলে অপর গ্যাসের আণবিক ভর কত? এই টাইপের সাধারণত কোশ্চেন গুলো আসে। বা বাষ্প ঘনত্ব দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, ঘনত্ব বা বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে, সেক্ষেত্রে এম এর মান বের করতে হবে। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাষ্প ঘনত্ব এবং এম এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেক্ষেত্রেও একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে এবং দুটির ব্যাপনের হার দেওয়া আছে, অপর গ্যাসের আণবিক ভর চাইতে পারে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক, অর্থাৎ যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ M=2D বা D=M/2। এই সমীকরণটিও আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের প্রয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গুরুত্ব সহকারে এই প্রয়োগগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। এক্ষেত্রে আমাদের জানতে হবে গ্রাহামের ব্যাপন সূত্রের সাহায্যে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। আণবিক ভর নির্ণয় করা যায়, এর পাশাপাশি আসতে পারে বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায় বা ঘনত্ব নির্ণয় করা যায়। সমীকরণ এর আগের স্লাইডে যে সমীকরণটি আমরা জানলাম সেই সমীকরণটি থেকে এটি নির্ণয় করা হয়। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের সাহায্যে ব্যাপন বা নিঃসরণের হারের পার্থক্যের ভিত্তিতে কোন গ্যাসের মিশ্রণের উপাদান সমূহের পৃথকীকরণ বা গাঢ়ীকরণ করা যায়। আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথক করা যায়। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটির। এই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের সাহায্যে একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথক করা যায়। তবে আইসোটোপ পৃথক করা হয় সর্বপ্রথম ইউরেনিয়াম ধাতু থেকে। ইউরেনিয়াম ধাতুর আইসোটোপ গুলো পৃথক করা হয় মূলত ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে। এই হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়ামের দুইটি আইসোটোপ পাওয়া যায়। ইউরেনিয়ামের আণবিক ভর হচ্ছে 238। এই 238 হতে একটি আইসোটোপ পাওয়া যায় 235। এই 235টি আইসোটোপটি পৃথক করা হয় সাধারণত 238 আণবিক ভর বিশিষ্ট ইউরেনিয়াম থেকে। এটি পৃথক করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড থেকে। এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরেনিয়াম 235 আইসোটোপের ব্যবহার। ইউরেনিয়াম 235 আইসোটোপটির ব্যবহার হচ্ছে এটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের জ্বালানি রূপে ব্যবহৃত হয় নিচের কোনটি? এখান থেকে আমাদের আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরেনিয়াম 235 থেকে যে আইসোটোপটি পৃথক করা হয়েছিল সেই আইসোটোপ দ্বারা পারমাণবিক বোমা তৈরি করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমার উপর নিক্ষিপ্ত যে বোমাটি ছিল সেই বোমাটি মূলত ইউরেনিয়াম আইসোটোপ থেকে তৈরি করা হয়েছিল। প্রকৃতিতে ইউরেনিয়ামের আইসোটোপ পাওয়া যায় দুটি, এগুলো হচ্ছে ইউরেনিয়াম 235 আণবিক ভর বিশিষ্ট একটা, আরেকটি হচ্ছে ইউরেনিয়াম 238 আণবিক ভর বিশিষ্ট। প্রকৃতিতে ইউরেনিয়াম 235 আণবিক ভর বিশিষ্ট যেটি আছে সেটি মাত্র হচ্ছে 0.7%, অপরদিকে 238 বিশিষ্ট
সেটি হচ্ছে 99.3%। এ পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক জানবো, গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্ব সর্বপ্রথম উপস্থাপন করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও বোল্টজম্যান। গ্যাসের আণবিক গতিতত্ত্বের কিছু স্বীকার্য রয়েছে, সেই স্বীকার্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বীকার্যগুলো হচ্ছে, গ্যাসের গঠন যদি আমরা দেখি, কোন গ্যাসের অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা অণুর সমন্বয়ে গঠিত। এসব অণু দ্রুত গতিতে সরলরৈখিক পথে ইতস্তভাবে সম্ভবপর সব দিকে ছুটাছুটি করে থাকে। গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অত্যন্ত নগণ্য, এটি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কোন ধরনের থাকে না। এরা আকর্ষণ বা বিকর্ষণ না থাকায় পরস্পরের সাথে প্রভাব মুক্ত ভাবে স্বাধীনভাবে বিস্তর থাকতে পারে। আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি যদি আমরা দেখি, গ্যাসের অণুগুলোর মধ্যে পরস্পরের সাথে পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক হওয়ায় তাদের গতিশক্তির অভ্যন্তরীণ বা অন্যান্য শক্তি রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রা গ্যাসের অণুগুলো গতিশক্তি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, তবে তাপমাত্রা পরিবর্তনের সাথে গতিশক্তির পরিবর্তন ঘটে। গ্যাসের চাপ যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাসের ধারের বা গ্যাসের পাত্রের দেওয়ালে প্রতি ক্ষেত্রফলে গ্যাসের অণুসমূহের প্রকৃত চাপকেই বলা হয় মূলত গ্যাসের চাপ। গ্যাসের অণুর গতিশক্তির একটি সমীকরণ আছে, সেই সমীকরণটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত গ্যাসের আণবিক গতিশক্তির সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি হচ্ছে Pv = 1/3 mc²। এই সমীকরণটি গ্যাসের গতীয় সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি আবিষ্কার করেন বিজ্ঞানী ক্লসিয়াস, এই জন্য একে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। কোশ্চেন আসতে পারে, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি প্রতিষ্ঠা করেন কে? মনে রাখতে হবে, বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি প্রতিষ্ঠা করেন। গ্যাস অণুসমূহ যে গতিবেগে ছুটোছুটি করতেছে, সেই গতিবেগকে মূলত তিন ভাবে প্রকাশ করা যায়। এগুলো হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, সাধারণ গড় বেগ, সম্ভাব্যতম বেগ। আমরা শুরুতে আলোচনা করব বর্গমূল গড় বর্গবেগ নিয়ে। বর্গমূল গড় বর্গবেগকে আরএমএস বেগও বলা হয়। আরএমএস বেগের পূর্ণরূপ হচ্ছে রুট মিন স্কয়ার বেগ। এই আরএমএস বেগকে মূলত প্রকাশ করা হয় একটি সমীকরণের সাহায্যে। সেই সমীকরণটি হচ্ছে CRMS = √3RT/m। এই বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ হচ্ছে মূলত কোন গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় গ্যাসটির অণুর আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ। অর্থাৎ অনেকগুলো গ্যাসের বর্গের সমষ্টির যদি এভারেজ করা যায়, এভারেজ করার পরে যদি সেটিকে রুট করা হয়, তাহলে সেটিকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। এই সমীকরণটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এই যে এটি, C = CRMS = 3RT/m। এই সমীকরণটির সাহায্যে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক আসতে পারে, এজন্য এই সমীকরণটি আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। অপরদিকে সাধারণ গড় বেগ বা এভারেজ ভেলোসিটির একটি সমীকরণ আছে। সেই সমীকরণটি হচ্ছে সাধারণ বেগ বা সাধারণ গড় বেগ বা এভারেজ ভেলোসিটিকে C প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এই C প্রাইম = √8RT/πm। গ্যাসের গতিতত্ত্ব প্রকাশের আরেকটি পদ্ধতি হচ্ছে সম্ভাব্যতম বেগ পদ্ধতি। সম্ভাব্যতম বেগ কে প্রকাশ করা হয় মূলত আলফার সাহায্যে। সম্ভাব্যতম বেগ আলফা = হয় 2RT/m। এই গ্যাসের গতিতত্ত্ব প্রকাশের তিন পদ্ধতি বা গতিবেগ প্রকাশের এই তিন পদ্ধতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের গুরুত্ব সহকারে মূলত পড়তে হবে। এদের সমীকরণগুলো, এই সমীকরণগুলো থেকে কোশ্চেন আসতে পারে নিচের সম্ভাব্যতম বেগ নিচের কোনটি, অথবা বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ নিচের কোনটি, অথবা কোশ্চেন আসতে পারে সাধারণ গড় বেগের সমীকরণ নিচের কোনটি। এইভাবে সাধারণত কোশ্চেন আসতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে আরেকটা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে, এদের বেগের অনুপাতটা কেমন হয়। আমাদের মনে রাখতে হবে সম্ভাব্যতম বেগ আলফা, সাধারণ গড় বেগকে প্রকাশ করা হয় C প্রাইম, এবং
গড় বর্গমূল, গড় বর্গবেগকে প্রকাশ করা হয় CRMS দ্বারা। এগুলোর অনুপাত হয়, আমাদের মনে রাখতে হবে, 1:1.1:1.22। এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, অর্থাৎ এদের অনুপাত হচ্ছে 1:1.1, এইভাবে মনে রাখা বেটার, 1:1:1.2 এগুলো, অর্থাৎ এদের অনুপাতগুলো যদি আমরা ধরি, যদি সম্ভবতম বেগ হয় 100, তাহলে সাধারণ গড় বেগ হবে সেটির 110 এবং বর্গমূল গড় বর্গবেগ সেটি হবে 120।